গুড আফটারনুন টু এভরিওয়ান। আমি জ্যোতির্ময় পাঁজা। আমি নিজস্ব চিন্তাধারা নিয়ে কিছু ভিডিও রেকর্ডিং করে আপলোড করি, যেটা আমি সবার মধ্যে শেয়ার করে নিই। আমার সাবস্ক্রাইবার যারা আছো দেখেছো, সেটা শুধু নিজস্ব চিন্তাধারার বাইরেও অনেক সময় কোনো ট্যুর এক্সপিরিয়েন্স রিলেটেড ভিডিও অর আদার্স অ্যাসপেক্টিভ ভিডিও থাকে। তো কিছুদিন ধরেই আমি খুব ব্যস্ত আছি। ভিডিও রেকর্ডিং করা বা ফটোগ্রাফি আমার বিভিন্ন হবির মধ্যে অন্যতম একটা। বিভিন্ন অ্যাসপেক্ট মাথায় আসে, ভুলেও যাই। তো আজকে একটু অবকাশ পেলাম এটা সবার মধ্যে শেয়ার করার জন্য। এবং তার সঙ্গে আরেকটা কথা আমার মনে হচ্ছিল যে আমি যে এই বেকার ভিডিও রেকর্ড করছি, আপলোড করছি, মানে এগুলো কিছুটা ওই পাগলের পোলাপের মতো হয়ে যাচ্ছে না তো? মানে ব্যাপারটা হচ্ছে, হয়তো দেখা গেল যে আমি জাস্ট আরবিট্রারিলি করেই যাচ্ছি এরকম একটা চিন্তা মাথায় আসছিল। তা রিসেন্টলি আমি অভিরূপদার একটি ভিডিও দেখলাম, যে কিছুজন বলে না শো অফ, তো এটা আমার শো অফের পর্যায়ে পৌঁছাচ্ছিল না। তো এটা আমার একটা মানে ক্ষীণ একটা এরকম চিন্তা ভাবনা ছিল যে, তো যাই হোক, শো অফ সবটাকে বলা যায় না, যেটা দাদা বলতে চেয়েছেন। আমি অভিরূপদা বলতে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারবে যে অভিরূপ ভট্টাচার্য WBCS এক্সিকিউটিভ 2018 র্যাঙ্ক 3। তো অনেকে অভিরূপ স্যারও বলে, আমি দাদা বলতে প্রেফার করি। উনিও দাদা বলতে পারমিশন দিয়েছেন। তো সেই অভিরূপটার ভিডিও দেখে আমি একটু ইন্সপায়ার্ড হলাম যে এক্সপ্লোর ইউর সেলফ। বাঙালিরা এক্সপ্লোর কেন করতে ভুলে গেল? একটা সময় বাঙালি তো ওয়ার্ডকে এক্সপ্লোর করেছিল, নিজের থিঙ্কিং দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তাহলে কেন এখন এক্সপ্লোর করতে ভুলে গেল? হ্যাঁ, এটা ঠিক ইন্ট্রোভার্টও বলা যায় না, মানে বাঙালি কেন এতটা থেমে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমিও বাই বার্থ অবশ্যই বাঙালির থেকেও বড় পরিচয় আমার, আমি ইন্ডিয়ান। হ্যাঁ, তো যাই হোক, সেটা এখন ভিডিও প্রসঙ্গে আসি। আমি ব্যস্ততা বলছিলাম না, আমি কিছু ব্যস্ত অবশ্যই। রিসেন্টলি আমার ইউনিভার্সিটির MBA এর ক্লাস শুরু হয়েছে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক আছে। 2016 সালে বিটেক পাস আউট হওয়ার পরে আমি একটি ডিপ্লোমা কলেজে অ্যাজ জুনিয়র লেকচারার জয়েন করি। তারপর আমি সেখানে 2 বছর কন্টিনিউ করেছিলাম। তারপরে একটি ডিপ্লোমা কলেজে আমি ভিজিটিং লেকচারারের কাজ করি, বা বিভিন্ন স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের গেস্ট ফ্যাকাল্টি হিসাবেও আমি কাজ করেছি। বা এখনও বর্তমানে কোভিড সিচুয়েশনের জন্য সেই গেস্ট ফ্যাকাল্টির ক্লাসগুলো, মানে যেমন ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, অ্যাকচুয়ালি কোয়ালিফাইং নয় কথাটা। তো সেগুলোর মধ্যে আমি মাঝে মাঝে গেস্ট কিছু ক্লাস নিই, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কিছু ক্লাস নিই। অবশ্যই সেটা তাদের কারিকুলামের মধ্যে আছে। তো তাতেও খুব অনবদ্য অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। সে অভিজ্ঞতা অন্য একদিন না হয় শেয়ার করা যাবে। আজকের মেন ফোকাসটা হচ্ছে আমাদের ওয়ার্ক এবং ওয়ার্ক প্রেশার সম্পর্কে। এই ধরা যাক প্রেজেন্ট অ্যাসপেক্টে আমি ভিডিওটা কেন রেকর্ড করছি, তাই তো হতেই পারে আমার কিছু একটা মনের মধ্যে রয়েছে, মানে ইচ্ছা রয়েছে, সেই কারণে আমি করছি। তো এই ইচ্ছাটা কি রয়েছে, এবং মানে যেটাকে আমরা ম্যানেজমেন্টের টার্মে বলতে পারি যে মোটিভেশনাল ফ্যাক্টর আমাদের ম্যানেজমেন্টের অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাবজেক্টের একটা অংশ, যেটা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারে রয়েছে আমাদের বর্তমান ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে। তো সেটা নিয়েই আজকে আমাদের ক্লাস ছিল। এবং আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে মোটিভেশন জিনিসটা কি, মোটিভেশন জিনিসটা এরিয়া কত দূর, মানে মোটিভেশন পার্টিকুলার কারোর পক্ষে নিজের থেকে আনা কি খুব কঠিন, না মোটিভেশন নাথিং বাট সাম পজিটিভ ডিজায়ার, অর অবশ্যই নেগেটিভ ডিজায়ারকে মোটিভেশন সেই অর্থে বলাটা উচিত হবে না, কারণ সেগুলো কনস্ট্রাকটিভ কিছু ওয়ার্ক করতে পারে না। সেটাকে নেগেটিভ থিঙ্কিং বলাটাই আমি প্রেফার করি, যদিও সেটা এক প্রকার নেগেটিভ মোটিভেশন, বাট নেগেটিভ থিঙ্কিং হিসাবে ডিনোট করাটাই সেটা বেটার হবে। এখন এই মোটিভেশনাল ফ্যাক্টর কি দাঁড়াচ্ছে, ধরা যাক আমরা এই মুহূর্তে ক্রাইসিস কি, এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জব একটা সার্টেন ফ্যাক্টর আমি ধরে নিলাম, মানে
ফ্যাক্টর বলতে গভর্নমেন্ট জব একটা সার্টেন ফিল্ড আমি ধরে নিলাম, গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়া বা গভর্নমেন্ট জবের ইচ্ছা, এই ইচ্ছাটার জন্য মানে এই ডিজায়ারটার জন্য আমার কি মোটিভেশনাল ফ্যাক্টর হতে পারে। প্রথমত হতে পারে যে আমরা বিশাল প্রচুর টাকা পাবো, দ্বিতীয়ত হতে পারে যে সেখানে একটা ফিক্সড ইনকাম থাকছে, জব সিকিউরিটি থাকছে, তৃতীয়ত হতে পারে যে নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে অফিস শিডিউল বা প্রফেশনাল শিডিউল সীমাবদ্ধ থাকছে, চতুর্থত হতে পারে যে আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার একটা গার্জিয়াসনেস থাকবে বা একটা সোশ্যাল স্ট্যাটাস থাকবে, বা এরকম যে আমার একটা মানুষজন আমাকে মানবে, গণ্যমান্যতা দেবে যে আমি দেখো বিশাল ব্যাপার একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যাঁ এর কাছে অনেক টাকা, এর কাছে এর খরচ করতে পারবে, মেনলি যে ফ্যাক্টরগুলো সোসাইটিতে হয়। এবং সর্বশেষ হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার কাছে, যে আমি সৎভাবে এবং সৎ উপায়ে কিছু উপার্জন করতে পারবো, এবং সেটা হবে আমার শিক্ষাগত যোগ্যতা, আমার বৌদ্ধিক যোগ্যতা, আমার পরিশ্রমের ফলস্বরূপ যথার্থ মূল্যায়ন। সেই হিসাবে আমি গভর্নমেন্ট জবের জন্য ইন্টারেস্টেড। ঠিক আছে, তো এখন বিভিন্ন টাইপের জব আছে। তো রিসেন্ট একটা ট্রেন্ডের উপরেই আমি যদি বলি, রিসেন্ট এবং প্রিভিয়াস দুটাই ডিসকাস করছি। প্রিভিয়াস একটা ট্রেন্ড ছিল যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বা কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে বা প্রাইমারি রিক্রুটমেন্টের মাধ্যমে টিচিংয়ে যাওয়ার। হাজার হাজার মানুষ মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করে, অনেকে আবার গ্র্যাজুয়েশন করেই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বা বিএড কলেজে ভর্তি হয়ে সেই কোর্সটা করে যখন এসএসসি রেগুলার রিক্রুটমেন্ট হতো। যদিও সেটা এখন বলা ভালো কিছুটা ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগের তালিকায় হয়তো অন্তর্ভুক্ত হয়ে গেছে। স্মরণাতীত কাল থেকে যেহেতু সেভাবে রিক্রুটমেন্ট হয়নি, এসএসসি বা সিএসসি সমস্তটাই বিভিন্ন লিগাল ইস্যুসের জন্য আটকে থাকছে। এখন একটা ট্রেন্ড এসেছে এগুলো সমস্ত, মাঝে বলি ইঞ্জিনিয়ারিংটা এখন মোটামুটি টেন্স টু অবসোলেট ট্রেন্ড হয়ে যাচ্ছে, যে কিছু না হয় ইঞ্জিনিয়ার মানে বিশাল খুব তাড়াতাড়ি চাকরি পাবে, 4 বছর পর একটা সেই বিশাল ব্যাপার ক্যাম্পাসিং হবে, একটা কর্পোরেট ওয়ার্ল্ডে নিজেকে এক্সপ্লোর করতে পারবে। ছেলে চলে যাচ্ছে ফার্স্ট ইয়ার থেকে সেই ফর্মাল শু টাই, ফর্মাল ইউনিফর্ম, শীতকালে ব্লেজার গায়ে চাপিয়ে, তারপরে হয়তো দেখা যাচ্ছে এখন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তবতাটা এখানে এসে গেছে। যদিও সেটা বাস্তব চিত্র সব ক্ষেত্রে নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন কারণে সে বিতর্কের ফ্যাক্টরের দিকে এই মুহূর্তে আমি যাচ্ছি না, পরে সময় হলে আলোচনা করা যাবে। যে বাস্তবে দেখা যাচ্ছে তারা একটা লেবারের থেকেও কম ক্যাটাগরি। লেবার বলতে মানে কাউকে আমি অসম্মান বা ছোট করছি না, বলতে চাইছি যে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তার প্রপার ওয়েজেস সে পাচ্ছে না, পারিশ্রমিক সে পাচ্ছে না, প্রপার চাকরি সিকিউরিটি পাচ্ছে না, প্রপার মেন্টাল পিস পাচ্ছে না, অ্যাবাভ অল জব স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। সো ইঞ্জিনিয়ারিং টেন্স টু অবসোলেট ট্রেন্ড। মেডিকেল এখনো পর্যন্ত রয়েছে। রিসেন্ট একটা ট্রেন্ড আপগ্রোয়িং হচ্ছে প্রফেশনাল মার্কেটে, সেটা হচ্ছে যে হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং, দ্যাট মে বি জিএনএম অর বিএসসি নার্সিং, অ্যান্ড মেডিকেল। তো আসি মেডিকেলের সেলফ প্র্যাকটিস রয়েছে, যদিও ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব প্র্যাকটিসেরও জায়গা রয়েছে বেশ কিছু ব্রাঞ্চের ক্ষেত্রে, কন্ট্রাক্টরিও রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, কিন্তু তার থেকে অপরচুনিটি বেশি মেডিকেলের দিক থেকে বা নার্সিংয়ের দিক থেকে এই মুহূর্তে জবের ক্ষেত্রে, যেটা করোনা এসে আমাদের ভালোভাবে বুঝিয়ে গেল। কিন্তু একটা ফিক্সড আমাদের চাকরির পরীক্ষা, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের রিক্রুটমেন্ট। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের রিক্রুটমেন্ট আমরা বাঙালিরা অনেকটাই পিছিয়ে রিক্রুটমেন্টের দিক থেকে। আর বিভিন্ন কারণ আছে ওখানে, আইএফএস, আইএএস, আইপিএস এটসেট্রা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটা কন্ডাক্টেড বাই ইউপিএসসির মাধ্যমে নেওয়া হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিসিএস এর মাধ্যমে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এটসেট্রা এক্সামিনেশন কন্ডাক্ট হয়। তো সেদিকে আমাদের প্রচুর মানুষের মোটিভেশন রয়েছে, তো আমারও রয়েছে। এইবার সেই দিক থেকে আমি রিসেন্ট সেই তোমার ট্রেন্ড বলতে পারো বা উইজডম বা ডিজায়ার বা ড্রিম, যাই বলো না কেন, ড্রিম তো বলা যেতেই পারে, সেটা আমার রয়েছে। তো বিভিন্ন মোটিভেশনাল ফ্যাক্টর কাজ করে।
যেমন ধরা যাক, আমি আমারটা নিয়েই বলি। আমি যেহেতু প্রেজেন্টলি আমি সিভিল সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড, বা মোটিভেশনাল ফ্যাক্টর কী কী হতে পারে সেগুলো নিয়ে, বা আমার কী কী প্রস কনস আছে সেগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করে পথে এগোনোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে বলা যেতে পারে আমার কি কি ফ্যাক্টর হতে পারে। আমি আমার নিয়েই চিন্তা ভাবনা করি, বা আমি আমার নিয়েই যেটা চিন্তা ভাবনা ডেপথ করেছি সেটা আমি শেয়ার করি। তো যেমন হতে পারে, ধরো এখন সিভিল সার্ভিস ভুলে যাও, আমি জাস্ট 2 মিনিট একটা আদার্স বলছি। ছোটবেলায় হ্যান্ডরাইটিং করার জন্য, 10 পাতা হ্যান্ডরাইটিং করার জন্য দেখা গেল সপ্তাহের শেষে একটা ক্যাডবেরি দেওয়া হতো, বা 2 পাতা হ্যান্ডরাইটিং করার জন্য হয়তো একটা 2 টাকা দামের চকলেট বা 1 টাকা দামের চকলেট দেওয়া হতো। হ্যাঁ, এরকম একটা ইনসেন্টিভ দেওয়া হতো। সেটা অ্যাজ লার্জার ফিল্ড, অ্যাজ গ্রেটার ইনসেন্টিভ, দ্যাট is also called motivational factor in organizational behavior in terms of management. তো এইগুলো এক একটা মোটিভেশনাল ফ্যাক্টর বলতে পারো, যে একটা বাচ্চা ছেলেকে, হ্যাঁ, যেই পড়াটা করে নিলে, এতগুলো অঙ্ক করলে, এতগুলো ইংরেজি পাতা লিখলে, এতগুলো বাংলা হাতের লেখা করলে, সে তো এমনিতে তো বাচ্চারা খেলতে চাইবে। তাকে একটা মোটিভেশনাল ফ্যাক্টর দেওয়া হতো, যে তোমাকে এই গেমিং সেটটা কিনে দেবো, বা এই জিনিসটা কিনে দেবো। ঠিক আছে, অর্গানাইজেশনের ক্ষেত্রে এরকম বিভিন্ন ইনসেন্টিভ প্রসেস চালু আছে, বিভিন্ন হলিডে প্রসেস মেবি চালু আছে, এক্সট্রা ওয়েজেস চালু আছে, এগুলো ইনসেন্টিভ হিসাবে রয়েছে, যেগুলো মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে আলটিমেটলি ক্রিয়েট করতে পারে। তো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই মুহূর্তে মোটিভেশনাল ফ্যাক্টর কি কি হতে পারে, এটা আবার বলার কি আছে কি কি হতে পারে? খুবই সহজ অ্যান্সার, যে হ্যাঁ, একটা নীলবাতি থাকবে, সেই বিভিন্ন, এখন তো আবার বিভিন্ন সব কোড দিয়ে অনেক ভিডিও দেখতে পাওয়া যায়, বিভিন্ন হিন্দি গান দিয়ে, যে একদম বিশাল একটা প্রোটাগনিস্টিক এন্ট্রি, নায়কোচিত অভ্যুত্থান অফিসে। হ্যাঁ, বিভিন্ন ভিডিও আমরা বানাতে দেখি ভিডিও মেকারদের। বলা ভালো, আমরা জানি না যে, মানে আমি নিজেও জানি না যে যাদেরকে নিয়ে ভিডিওগুলো বানানো হয় ঠিক তারা কতটা, মানে এইভাবে এইরকম ভাবে মোটিভেশনাল ফ্যাক্টর নিয়ে ডাব্লিউবিসিএস এর জন্য অ্যাপিয়ার বা আইএএস এর জন্য অ্যাপিয়ার হয়েছিলেন, বা তারা আদৌ এটা পছন্দ করেন কিনা। হ্যাঁ, এটা খুব সন্দেহের অবকাশ রাখে। আমার মনে হয় না তারা কোনো অংশেই এরকম মোটিভেশনাল ফ্যাক্টর নিয়ে এসেছেন। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার কখনোই মনে হয় না। তারা নিশ্চয়ই কিছু দেশের জন্য, দশের জন্য করবেন এই ভেবে, বেটার সার্ভ করবেন এই ভেবে এসেছেন। হ্যাঁ, রিসেন্টলি আমি রাইসেরও একটা বিজ্ঞাপন দেখছিলাম, মানে এখন আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন করা আছে ইউটিউবে, খুব বিরক্ত হয়ে করতে বাধ্য হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের জ্বালায়। তো আগে যখন ছিল না, তখন রাইস ছিল, বা বাইজুস আইএএস ছিল, বা গ্রেড আপ ছিল, বিভিন্ন রকমের, যে একটা স্বপ্ন দেখিয়েছে রাইস, ট্যাগলাইন ছিল লিগ্যাল, মানে আমি বিচারক হব, সেখানে সবাইকে পৌঁছে দেবো, স্বপ্ন দেখিয়েছে রাইস। হ্যাঁ, মানে এরকম একটা কথা বলা হতো, দেশের সার্বিক উন্নতি জন্য আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে মানে জয়েন করতে চাই, মানে আমলাতন্ত্রে জয়েন করতে চাই। তারপরে আর ওই যে আমি শিক্ষা সবার কাছে পৌঁছে দেবো, এই জন্য আমি টিচিংয়ে জয়েন করতে চাই। আমি ব্যাংকিং পরিষেবা সবার কাছে পৌঁছে দিয়ে দেশের উন্নতি ঘটাবো, এই জন্য আমি ব্যাংকিং সেক্টরে জয়েন করতে চাই। এরকম রাইস বিভিন্ন রকমের, মানে আমি নাম করেই বলছি কারণ এই নামের বা এই বিজ্ঞাপনের হ্যালোসিনেশনে দুটি জিনিস হয়। প্রথম কথা হচ্ছে যে, হ্যাঁ, অবশ্যই আমার রাইসকে সমালোচনা করার কোনো যোগ্যতা নেই, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি কোয়ালিফিকেড এতটাও মনে করি না। কিন্তু হ্যাঁ, আমাদের যেটা সচেতন থাকতে হবে, যে রাইস বা এনি আদার এক্স ওয়াই জেড, গ্রেড আপ, বাইজুস, এক্স ওয়াই জেড, এনি হাউ ইন, তারা একটা এক্সেলেন্সের দিকে হয়তো নিয়ে যেতে চাইছে প্রিপারেশনটাকে, কিন্তু সেই নামের হ্যালোসিনেশনটাই কি আমার মোটিভেশনাল ফ্যাক্টর হবে? মানে আমি কতটা দেশের জন্য করব, ভেতর থেকে আমার কতটা সাই এসেছে। দেখা গেল যে আমি রাইসের বিজ্ঞাপন দেখে ভর্তি হলাম, হ্যাঁ, যে দেশের মানুষের জন্য কিছু করবো, অথচ আমার সামনে একটা নিরীহ মানুষ এসে আমাকে কিছু হেল্প করতে বললো, সামথিং, মানে মে নট বি মানিটারি ফ্যাক্টর, যে আমাকে হয়তো একজন বয়স্ক বৃদ্ধ বললেন যে তিনি হয়তো টাইমটা বুঝতে পারছেন না, বা ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসছে বুঝতে পারছেন না, সেটা দেখিয়ে দিতে। তো আমরা সেটা এড়িয়ে গেলাম বিভিন্ন রকম, এই দেখে নিন, এরকম অ্যান্সার দিয়ে দিলাম, বা সামথিং কিছু একটা বিরক্তি প্রকাশ করলাম, এড়িয়ে গেলাম, যদিও সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না তাড়াতাড়ির জন্য। তো
কিন্তু করা উচিত, মানে হেল্প করা উচিত, মানে হেল্পটা যদি মানুষের সত্যি দরকার হয় তাহলে হেল্প করা উচিত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, হেল্প করতে গিয়েও অনেক ভুলভাল মানুষকে হয়তো হেল্প করে ফেলেছি। আবার অনেক মানুষ আছেন যারা সত্যি নিডি। তো আমি এই ফ্যাক্টরগুলোর আমি কেন ঢুকতে চাইছি আস্তে আস্তে, যে আমরা প্রত্যেকে যদি সোসাইটির জন্য কিছু ভাবি, নিজের পিঠ বাঁচানোর সংস্কৃতিটাকে ছেড়ে দিয়ে পিঠ বাঁচানোর তাগিদ বা নিজে ভালো থাকবো, আরে বাবা তুমি যার মানে পশ্চাতে রেখেছো যারে সে তোমার টানিছে পশ্চাতে। আমরা ভাব সম্প্রসারণে পড়েছি, কোন কবির বা কোন মানে পণ্ডিতের লেখা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো পশ্চাতে রেখেছো যারে সে তোমার টানিছে পশ্চাতে। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা দেখি, অন্যায় দেখি, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করি না, মানে এটাও আমাদের মনে রাখা উচিত যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদ হয়, মানে দুজনেই সমান দোষে দোষী। এরকম আমরা কাউকে পিছনে ফেলে রাখলে আমরাও পিছিয়ে যাবো, এবং অন্যায় করাবো, অন্যায় সহ্য করলেও কিন্তু আমরা সে একই দোষ করছি। সেম অ্যাজ আমার বক্তব্য এটাই, মোটিভেশনাল ফ্যাক্টরগুলো যেন জেনুইন হয়, জেনুইন টু এভরি ওয়ান। হ্যাঁ, মেবি genuine to everyone, and সেটা that should be proper and that should be honest in any circumstances. যেমন আমি আমার পাশাপাশি অনেককেই দেখেছি যারা একই সঙ্গে দেখেছি যারা ঘুরতে ফিরতে বিভিন্ন জিনিসের প্রিপারেশন নিচ্ছে একটা গর্জিয়াস ভাবে। আমার অনেক বন্ধুই আছে যারা প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন দিকে, বা ধরা যাক WBCS এর অ্যাসপেক্টে আমি বলি যে একটা নীল বাতি বা ব্যাংকিংয়ের দিকে আমি একটা সুন্দর কর্পোরেট অফিস পাবো, চেয়ার পাবো, এটা কিন্তু মোটিভেশনাল ফ্যাক্টরের থেকেও বড় কথা। আমি কিছু একটা করবো যে জিনিস আমি স্যাটিসফ্যাকশন পেতে পারি সেরকম। তার মানে আমি হেল্প করছি মানে আমি কাউকে ছোট করছি সেটা না, আমি হেল্প করার সুযোগ পেয়েছি এরকম ধরে আমাকে এগোতে হবে। এইরকম যদি অনেস্ট অ্যান্ড পাংচুয়াল মানে ফ্যাক্টর থাকে মোটিভেশনের পিছনে, তাহলে আমার মনে হয় সে যতই পিছিয়ে থাকুক সে অনেকটা কাছাকাছি পৌঁছাতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, পেশেন্স নিয়ে যেতে হবে। আলটিমেট ডেস্টিনিটাকে আমরা যদি প্রথম থেকে ধরে নিই তাহলে মোটিভেশনাল ফ্যাক্টর বা হার্ডওয়ার্ক জিরো হয়ে যাবে। তো এখন যেটা সবচেয়ে অভাব, মানুষের জন্য কিছু করার, মানুষের পাশে দাঁড়ানোর, এই জিনিসটাকে আমাদের মনে হয় অত্যন্ত বেশি দরকার। তো বেশ কিছু ক্ষেত্রে আমি বেশ কিছু জিনিসের দেখে আমি এইদিকে আসার চেষ্টা করছি যে মানুষের মধ্যে আমি হয়তো ওই জায়গায় পৌঁছালে যেমন কিছু করতে পারবো, সেরকম আমি সেলফ স্যাটিসফ্যাকশন পাবো। মানে জব স্যাটিসফ্যাকশন হচ্ছে যে কাজটা করছি সেই কাজটার মধ্যে আমি নিজে স্যাটিসফাইড, নট অনলি দ্যাট ওয়েজেস, নট অনলি সিকিউরিটি, নট অনলি স্ট্যাটাস, নট অনলি এনি গার্জিয়াস ফিল টু আদার্স বা বলে স্যাটিসফ্যাকশন পাওয়া, সেগুলোই শুধুমাত্র মোটিভেশন ফ্যাক্টর নয়। এরকম মোটিভেশনাল ফ্যাক্টর আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়তো জেগে উঠতে হবে, জেগে ওঠা দরকার। যেমন বিভিন্ন আমাদের অনৈতিক কাজ হয়, বিভিন্ন দুর্নীতি হয়, তো সেইগুলো আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে লিখছি, প্রচার করছি, ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আমাদের নিজেদেরও কিছু অ্যাক্টিভলি করতে হবে। সেরকম সেরকম জায়গাটা আসা দরকার। হ্যাঁ, তবেই আমরা কিন্তু মোটিভেশনাল অ্যাসপেক্টটা আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, এবং সেটা এই 2-1 দিনের জন্য নয়, মানে লং টার্ম সেটাকে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ফেলিওর। তো রিসেন্টলি আমি একটা কমেন্ট দেখলাম অভিরূপদার সেশনে, যে ইউটিউব সেশনে উনি দিয়েছিলেন যে শো অফ। তো শো অফ যেটাকে বলা হচ্ছে বা তৎকালীন তথাকথিত ব্যবস্থায় যেটাকে বলা হয় যে আমি কিছু করছি সেটাকে আমি প্রচার করছি, দুটো হিসাবে হয়। অনেকে শো অফ ভাবে এবং অনেকে শো অফ করেও, মানে শো অফ করেও দেখা যায়। হয়তো দেখা গেল যে মানে আমি এটা খুব কাছ থেকে বলছি, করোনার সময় দেখেছি কিছুই হয়তো আমরা কেউ কিছু করলাম না, হয়তো মানে একটু ছবি তুলে দিয়ে দিলাম, শো অফ করে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে অভিরূপদার মতো পার্সোনালিটি যে এত ব্যস্ত, তার আমাদের কাছে শো অফ করার কোনো প্রয়োজন নেই। এরকম আমরা সপ্তর্ষি স্যারকেও দেখেছি, সপ্তর্ষি স্যারকেও যখন ভিডিও আপলোড করতেন তখন ওনাকে অনেক কিছু কথা বলা হতো। তা বুঝতে হবে যে ওনাদের অ্যাক্টিভিটি, দেখো অ্যাকচুয়ালি ওনারা যে পর্যায়ে ব্যস্ত থাকেন বা ওনারা যতটা প্রশাসনিক দায়িত্বের মধ্যে রয়েছেন, তা ওনাদের শো অফ করার সত্যি কথা বলতে কোনো প্রয়োজন পড়ে না এবং কোনো সময় নেই। এবং ওনাদের অ্যাক্টিভিটি
বা ওনাদের সমস্ত কার্যকলাপ পাবলিক করা ওনাদের প্রয়োজন নেই। কি জন্য? তাহলে ওনারা ছোট্ট কিছু একটা অংশ দেখাচ্ছেন। বুঝতে হবে আমাদের ভালোর জন্য, যাতে আমরা মোটিভেটেড হই যে ওই কাজটা আমি গেলে আমিও করতে পারবো। এই যে আমি রিসেন্ট অভিরূপদার কিছু ফটো আমি দেখছিলাম যে উনি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে গেছেন এবং প্রান্তিক মানুষদের সঙ্গে উনি কথাবার্তা বলছেন, ইন্টারাকশন করছেন, তাদের সমস্যা অভাব অভিযোগ জানতে চাইছেন। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ গার্জিয়ান উনি সেটা শুনছেন, প্লাস উনি নিজে বুঝছেন। মানে এরকম গ্রাসরুট লেভেলে কাজ করলে তবেই না আমরা পৃথিবীতে পৌঁছাতে পারবো এরকম দুঃখ দারিদ্র সম্পন্ন মানুষের কাছে। আদারওয়াইজ আমরা কি করে ফিল করি, সেটা ফিল করার চেষ্টা করছেন এবং উনি সবাইকে জানাতেও চাইছেন যে এভাবে ফিল করে তোমরা কিন্তু এগিয়ে চলো। এটা একটা মোটিভেশনাল ফ্যাক্টর হতে পারে। সপ্তর্ষি স্যারও যেমন বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি দেখেছি, উনি রিয়েলি একজন খুব মানে সেন্সিটিভ সাইকোলজির মানুষ, উনিও যথেষ্ট হেল্প করেন। তো আমার ভিডিও করার আজকে উদ্দেশ্যটা একটাই, যে মোটিভেশনাল ফ্যাক্টর এরকম আমি বিভিন্ন অ্যাসপেক্টে মোটিভেশনাল ফ্যাক্টর আছে আমার। যেমন আমি সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি, আমি মানুষকে হেল্প করতে ভালোবাসি। আমি সেই কথাটা, সেই জিনিসটা যেদিন আমি পড়েছিলাম যে বিবেকানন্দ একজন ভিখারিকে তার সর্বস্ব, তার ঘরের সর্বস্ব মানে দিয়ে দিয়েছিলেন। ইভেন তার মায়ের কাপড় পর্যন্ত, শাড়ি পর্যন্ত হয়তো শুকোচ্ছিল, মায়ের অনুপস্থিতিতে একজন ভিক্ষা করতে এসেছিল, হাতের কাছে কিছু না পেয়ে তিনি দান করেছিলেন। এটা আমার সত্যি মনকে প্রবলভাবে নাড়া দেয়। তাহলে আমরা বিভিন্নভাবেই তো হেল্প করতে পারি মানুষকে। বিবেকানন্দ যদি করতে পারেন, তাহলে আমরা প্রত্যেক এন্টিটি হিসাবে আমরা কেন করতে পারবো না? আমাদের হয়তো সোকল্ড মানিটারি হেল্পের দরকার নেই, বেশ কিছু হেল্প আছে যেগুলো জেনুইন, যাদের লাগবে তারা জেনুইন। আমি পার্টিকুলারলি বলি, আমার কাছে একজন মানুষ, আমি তখন গুজরাটের আহমেদাবাদ স্টেশনে ফিরছি, মোস্ট প্রবাবলি সেটা ভুজ হবে, গুজরাট ট্যুরের সময় ভুজ থেকে আহমেদাবাদে ফিরছি। আমার কাছে একজন এসে বললেন যে বাবা কিছু, মানে হিন্দিতে বললেন যে थोड़ा খানা পিনা কা বন্দোবস্ত কর দিজিয়ে। একদম বোঝা যাচ্ছে প্রান্তিক মানুষ। তো আমি ঠিক করলাম যে না, আমি টাকা দেবো না, টাকা দিয়ে অনেক ঠকেছি, দেখেছি অনেকে নেশা করে স্টেশন চত্বরে। আমি বললাম যে আইয়ে আইয়ে দাদু আইয়ে। পাশে খাবারের স্টল ছিল আমার কাছে সেই মুহূর্তে, তখন একদম হাতের কাছে আমি মানি ব্যাগ জেনারেলি ট্যুরের সময় আমি জেনারেলি আমার কাছে রাখি না, আমি সুটকেসের মধ্যে ভরে দিই। তখন দেখলাম যে খুবই তাড়াতাড়ি করছে বাবা মা হোটেলে যাওয়ার জন্য, তো ক্লান্ত তারা স্বাভাবিকভাবে। তো আমি তখন তাদেরকে একটুখানি বুঝিয়ে তাদের থেকে 10 মিনিট সময় চেয়ে নিই, আমি 50-60 টাকা খরচ করে আমি বললাম যে আইয়ে আপ কুছ কুছ খানা চাইয়ে, একটা স্টলে নিয়ে গেলাম। উনি বললেন যে ও তুম দিজিয়ে হামকো নেই। মানে ও বলতে চাইছে ওর কোনো, আমি হিন্দিতে অ্যাকচুয়ালি ফ্লুয়েন্ট নই, উনি বলতে চাইছেন যে ওনার কোনো চয়েস নেই। আমি বললাম ঠিক আছে, থোড়া রাইস, থোড়া চাউল, ওটাকে রাইসকে মানে ভাতকে ওরা চাউল বলে মনে হয়, থোড়া চাউল, থোড়া ডাল আর থোড়া সবজি আপ লিজিয়ে। আমি তখন পেমেন্ট করে দিলাম 50 টাকা মতো। তো ওখানে তো মার্কেট একটু কস্টলি, তখন হাফ প্লেট রাইস, ডাল এবং সবজি। এবং আমাকে দোকানদার দেখে ওনাকে দেখে উনিও মনে হয় ওনাকেও নাড়া দিয়েছিল। উনি যতটা সম্ভব বেশি করে উনি বললেন যে সব ইতনা জাদা হামলোক তো, মানে ওনার ক্ষমতা ছিল না, মানে এর বেশি দেওয়ার ক্ষমতা নেই, উনি দিলেন। আমি সেই যে পরিতৃপ্তি আমি পেয়েছিলাম সেদিনকে, মানে একদম অনেস্টলি স্পিকিং, আমি ওই ব্যক্তির খাওয়া, আমি পুরো নিঃশব্দে আমার প্রতিটি, ওনার খাওয়ার প্রতিটি নিঃশ্বাস, খাওয়া এবং প্রতিটি নিঃশ্বাস যেন আমি মানে ভেতর থেকে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফিল করতে পারছিলাম যে উনি কতটা পরিতৃপ্ত। উনি যে আশীর্বাদটা করলেন, বিশ্বাস করো টাকা দিলেও কোনো আশীর্বাদ এরকম পাবে না। মানে সৌভাগ্য না থাকলে, এবং ভগবান যদি তোমাকে সেই সুযোগ করে না দেয়, শুধু সৌভাগ্য বলতে ভগবানের সুযোগটাও তো একটা বড় জিনিস, তুমি পাবে না। তো তারপর থেকে আমি সোশ্যাল ওয়ার্কসে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি এবং এগুলি আমার মোটিভেশন। আমি যদি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাই, আমি অ্যাকচুয়ালি একটি চাষি পরিবারের অংশগত, মানে আমার বাবা মা টিচার, কিন্তু আমাদের গ্রামের অরিজিন কিন্তু দাদু চাষ করেছেন, কাকুও চাষ করেন। তো আমি দেখতে পাই গ্রামের মানুষের মধ্যে কত কুসংস্কার, কত ভুল জাজমেন্ট, চাষের ক্ষেত্রেও তারা কত পিছিয়ে, হ্যাঁ, বিভিন্ন তাদের অন্য ডাইমেনশনে ভাবার ক্ষমতা নেই। তো আমি চেষ্টা করব সেইগুলোকে তাদের ভাবার
চিন্তা করতে, মানে তাদের সেইগুলোকে চিন্তা করার একটা মোটিভেট করব, বা তাদের ক্ষেত্রে উন্নতি করতে চাইবো, তারা যাতে লাভ করুক, তারা বিভিন্ন মুখী চাষ করুক, বা তাদেরকে উৎসাহ দেয় বিভিন্ন স্কিমে, সরকারি বিভিন্ন স্কিমে। দে আর আনঅ্যাওয়ার অফ ডিফারেন্ট গভর্নমেন্ট স্কিমস বাই হুইচ দে ক্যান বি প্রফিটেড বাট দে আর আনঅ্যাওয়ার। আমি সেগুলো প্রচার করতে চাইবো, আমি সেগুলো তাদের কাছে পৌঁছে যেতে চাইবো। হ্যাঁ, অনেকে অত্যাচারিত হয় সেই দুর্নীতিকে আমি বেশ কিছুটা, করাপশনকে আমি বেশ কিছুটা চেষ্টা করি, জানি না কতটা পারবো। এগুলোই আমার কাছে মোটিভেশনাল ফ্যাক্টর। আমি দেখি চাষিরা কিভাবে ন্যায্য মূল্যের ফসল বিক্রি করার প্রতিশ্রুতি পেয়ে বিভিন্ন পলিটিক্যাল অ্যাসপেক্টে তার চাষিরা কিভাবে বঞ্চিত হয়, আমি খুব কাছ থেকে দেখেছি। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল, মানে যেখানে চাষিরা ধান বিক্রি করে টাকা পায়নি। তারা বর্ধমানের রেসপেক্টেড ডিএম স্যার তখন ছিলেন বিজয় ভারতী, তো ওনার কাছে গিয়েছিলেন এবং উনি গুরুত্ব দিয়ে একটা ওদের মিটিং অ্যারেঞ্জ করেছিলেন, তারা জানিয়েছিল। তো এইরকম বিভিন্ন কেস ঘটে। আমি তো খুব ছোটোবেলাটা আমার গ্রামে কেটেছে, আপ টু ক্লাস 10 আমি নবস্থা হাই স্কুল থেকে পড়েছি। লেটার আমি বারোয়ান সিএমএস হাই স্কুলে পিওর সায়েন্স নিয়ে এইচএস পাস করেছি। তো এই জিনিসগুলো আমার মনকে প্রবলভাবে নাড়া দেয়, কেন জানি না। সত্যি কথা বলতে আমার ছোট থেকে একটু সেন্সিটিভিটি আছে, মানে মানুষের প্রতি দুঃখে একটু নাড়া দেয়, এইগুলো আমার মধ্যে রয়েছে। আমি জানি না কিভাবে সঞ্চার করেছে। হ্যাঁ, অবশ্যই একটা ইনহেরিটেন্স তো কাজ করে, এবং আমি যেটা বাই বার্থ ইনহেরিটেন্স বলতে পারেন, মানে বাই বার্থ আমি পেয়েছি, সেটা হচ্ছে কি নৈতিক মূল্যবোধ আমি চেষ্টা করি মেনটেন করার, এবং অনৈতিক কাজ বা ভুল বা অন্যায় সেটা কেউ যদি জেনে শুনে করে, আমি সেগুলোকে অ্যাডমিট করার পক্ষপাতী নই। তো আমি মনে করি যে হ্যাঁ, সমাজকে অবশ্যই আমার কিছু দেয়ার আছে, অ্যাজ এ এডুকেটেড পার্সন, অ্যাজ এ গ্র্যাজুয়েট পার্সন আমার কিছু দেয়ার আছে, সেটাই আমার মোটিভেশন। তো আমার ভিডিওটাও সেইভাবেই, মানে পজিটিভ যদি কোনো অ্যাসপেক্টে আমি কাজে লাগাতে পারি, তাহলে আমি জানবো অবশ্যই এটা শো অফ নয়। এটা আমার মতো আরো হাজার হাজার বাঙালি, আমার থেকে আমি জানি অনেক বেশি পোটেনশিয়াল আছে অনেক মানুষের, তারা হয়তো অনেক বড় কিছু সার্ভিস কোয়ালিফাই করে বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ, তারা যাতে সেই দিকে আসুক, তারা যাতে নিজেদের সেই ভেতরের, মানে আমার নাম জ্যোতির্ময়, আমি সেই ভেতরের জ্যোতির্ময়কে জাগিয়ে তুলতে পারবো। ভেতরের সেই সত্তাটাকে নিয়ে আমি বৃহৎ অর্থে আত্মনিয়োগ করতে পারবো। সেরকম যাতে সবাই এগিয়ে আসুক, ম্যাক্সিমাম মানুষ যদি এগিয়ে আসে, তবেই আমাদের দেশের কিন্তু যথেষ্ট উন্নতি হতে পারে। আমি চাই সবাই এগিয়ে আসুক, সবাই তাদের মনোভাব শেয়ার করুক, এবং আমার মধ্যে যদি কিছু ভুল থাকে সেটাও আমাকে ধরিয়ে দিই। কমেন্ট সেকশন আছে অবশ্যই তার জন্য। তো এই সমস্ত দেখে আমি প্রথমে ভাবতাম খুব কঠিন। তো ঘটনাক্রমে আমি বিভিন্ন ভিডিও দেখতে গিয়ে আমি সপ্তর্ষি স্যারের, অভিরূপদার, অনিকদার, গার্গীদির, বিভিন্ন যারা স্ট্রাগল করে উঠেছেন তাদের ভিডিও, ইভেন রিসেন্টলি কৃষ্ণেন্দু স্যারের ভিডিও আমি দেখছিলাম, প্রতীক মুখার্জি স্যার একদম কত ক্রুশিয়াল স্টেজে উনি সাকসেসফুল হয়েছেন, ওনাদের মোটিভেশন দেখছিলাম। এবং অভিরূপদার সঙ্গে, কৃষ্ণেন্দু স্যারের সঙ্গে খুব কাছাকাছি মানে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। এটাও একটা আমি বলতে পারি যে এটাও সৌভাগ্য না থাকলে হয় না, কোনোভাবেই হয় না। তো বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা সেমিনার অর্গানাইজ করেছেন, তাদের খুব কাছ থেকে তাদের মনোভাব, তাদের মোটিভেশনাল সেশন আমি এন্টারটেন করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। তো আমি বলবো যে নেগেটিভ অ্যাসপেক্টটা না নিই, বিভিন্ন ডাইমেনশনের মধ্যে পজিটিভ ডাইমেনশনটাকে আমরা জাগ্রত করি না, কি অসুবিধা হয়? এটার তো কোনো মানে ফিনান্সিয়াল কোনো লুজার হতে হয় না আমাদেরকে, বরং আমাদেরকে ইন ফিউচার ইন এ গ্রেট অ্যাসপেক্ট আমরা গেনার হতে পারি। তো সমস্যাটা কোথায়? আমরা যাই না একটু প্রত্যেককে নিজের ভেতরের সত্তাটাকে আমরা অপটিমাম আউটপুট দিই না সমাজের জন্য। মাধ্যমিক লেভেলের সেই মানে আমি খুবই বেটার রেজাল্ট করার চেষ্টা করতাম, এবং যারা আমাকে চেনে ছোটবেলা থেকে তারা জানবে যে আমি পড়াশোনা নিয়ে বেশিরভাগ ডুবে থাকতাম। তো হঠাৎ করে আমার মনে হতে লাগলো যে আমার অবশ্যই গ্র্যাজুয়েশনটা, আমার বিটেকটা আমি সেরকম, আমি নিজের দোষটাই দেখবো যে আমি হয়তো আমার গাফিলতি থেকে গেছে, আমি কলেজে ফ্যাকাল্টি পাইনি, বা আমার সেটা এফোর্ট দিতে পারিনি, বাইরে কলেজের ফ্যাকাল্টির বাইরে গিয়ে আমার একটু ঘাটতি থেকে গেছে। বাট আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আসতে পারি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, এবং যা যা ক্রাইটেরিয়া লাগবে আমি সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষা দেওয়ার জন্য আমার সেগুলো রয়েছে। তো সেই ভেতরের সেই জ্যোতির্ময় জেগে ওঠো, মানে ভেতর থেকেই ডাকটা শুনতে পাচ্ছি আমি, বা সবাইকে পেতে হবে। আমি জানি না আমি সাকসেসফুল হব কিনা, ইনকেস আমি সাকসেসফুল হতেও পারি, নাও হতে পারি, কিন্তু হ্যাঁ, এটা আমাকে অনেক কিছু শেখাতে পারবে বা শেখাতে চেষ্টা করবে, বা আমি অনেক কিছু গেনার হবো এদিকে আসার ফলে।
বিভিন্ন পজিটিভ মাইন্ডের মানুষদের সঙ্গে মেশার ফলে আমি তাদের কাছে অনেক কিছু সত্যি নিত্য নতুন শিখছি। মানে তারা অতটা বড় জায়গায় পৌঁছে, তাদের যে কোনো অহংকার নেই, বিদ্যা যে মানুষকে নত হতে শেখায় সেটা আমার প্রতিনিয়ত আমি শিখতে পারছি, খুব কাছ থেকে শিখতে পারছি। তারা আমার কাছে যথেষ্ট নমস্য, তাদের স্ট্রাগল সত্যি আমার কাছে অনুপ্রেরণামূলক। আমি চাই আমার মতো প্রত্যেকটি বাঙালি, শুধু বাংলা নয়, তারা অ্যাজ এ নেশন মানে ইন্ডিয়ান হিসাবে তারা এগিয়ে আসুক। আমরা কেন পিছিয়ে? আমরা প্রতিটি মানুষ অবশ্যই এগিয়ে যাব। আমাদের কেন শুনতে হয় যে আমরা ইয়ং জেনারেশন, এরা সব ইয়ং জেনারেশন, এদের মধ্যে সেসব নেই, মূল্যবোধ নেই, এদের মধ্যে সেই মরাল এথিক্যাল সেন্সটা নেই, এদের এখনো অভিজ্ঞতা নেই। মানে অভিজ্ঞতাটা ঠিক আছে, অভিজ্ঞতা বয়সের সঙ্গে সঙ্গে হয়, কেন একটু শুনতে হবে? আর কতদিন আমরা শুনবো? আর কতদিন আমরা চুপ করে বসবো আমাদের কর্তব্য না করে, গেম খেলে হেজিয়ে ওই বাইরে একটু মানে সোকল্ড চায়ের দোকানের আড্ডা, মানে চায়ের দোকানেও অনেক গুরুত্বপূর্ণ আড্ডা বা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে। সোকল্ড চায়ের দোকানের আড্ডা আমরা সময় নষ্ট না করে প্রত্যেকে অপটিমাম আউটপুট দিতে পারি, নিজের সঙ্গে নিজে আমরা ডিসকাস করতে পারি আমাদের কি কি অপরচুনিটিস আছে, কি কি রিসোর্সেস আছে, সেগুলো আমরা কাজে লাগাই না, সমস্যা কি? ওকে, তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। এবং আমি আমার এই দিকে আসার জন্য আমি সপ্তর্ষি স্যার, অভিরূপদা, অনিকদা, গার্গিদি, প্রতীক স্যার, কৃষ্ণেন্দু স্যার, এরকম অনেক অনেক মানুষ আছেন যাদের ভিডিও দেখে যাদের অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করেছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই সন্দীপ মহেশ্বরী মোটিভেশনাল স্পিকার যিনি আছেন, তারও অল্প স্বল্প ভিডিও আমি ফলো করছিলাম একটা সময়, এখন মানে আর সময় হয় না সেভাবে। অবশ্যই অবদান আছে আমার বন্ধুদের মধ্যে, আমি তাদেরও ক্রেডিট দিতে চাই। আমার প্যারেন্টসকে তো অবশ্যই, মানে এটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না যে তারা আমাকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেরকম বাধা বিপত্তিও প্রথমে বাড়ি থেকে এসেছিল যে আমি পারবো কিনা, তাদেরকে বোঝাতে হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা আমাকে প্ল্যাটফর্মটা করে দিয়েছেন। ফিনান্সিয়ালি, সাইকোলজিক্যালি অ্যান্ড এনি আদার অ্যাসপেক্ট তারা সেই প্ল্যাটফর্মটা আমাকে দিয়েছেন, তাদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ এবং সারা জীবন সবাই কৃতজ্ঞ থাকে। প্যারেন্টসের প্রতি আমিও একইভাবে কৃতজ্ঞ। প্লাস আমার বেশ কিছু বন্ধু, তাদের প্রতি ভ্রাতৃতুল্য আছে। বন্ধু যেমন হচ্ছে সৌমাল্য রায়, সুদীপ্ত ভট্টাচার্য। সুদীপ্ত নিজে WBCS এর প্রিপারেশন নিতে নিতে ইএসি মানে IES ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কোয়ালিফাই করেছে। কাঁচরাপাড়া ওয়ার্কশপে সে এখন ওয়ার্কশপ ম্যানেজার, তার ট্রেনিং জাস্ট কমপ্লিট হয়েছে কয়েক মাস আগে। সৌমাল্য রায়, তারও ইচ্ছা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাওয়ার, কিন্তু সে বাবাকে হারায়, কিন্তু সে সেই পোটেন্সিয়ালটা অন্যদের মধ্যে সঞ্চারিত করতে চায়, প্রচুর পজিটিভ থিঙ্কিং শেয়ার করে। আমার অনেক বন্ধুদের মধ্যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আসার জন্য, এছাড়াও আমার অনেক বন্ধু যারা পজিটিভিটি শেয়ার করে, যেমন মানে সবার নাম তো আমি ধরে ধরে করতে পারছি না, অনেক সময় লেগে যাবে। সৌরভ আছে, অনেকেই আছে এছাড়াও। হ্যাঁ, কেউ যেন রাগ করো না বন্ধুরা, আমার বন্ধু যারা ব্যাচমেট যারা দেখছো। তারপরে ভাতৃতুল্য আছে সায়ন, সেও আমার সঙ্গে অনেক কিছু, সেও একই প্রিপারেশনের দিকে রয়েছে, শেয়ার করে। এরকম অনেকেই আছে। তো আমি চাইবো পজিটিভ একটা সারাউন্ডিং তৈরি করো, পজিটিভ অ্যাসপেক্ট তৈরি করো, রেজাল্ট পজিটিভ হতে বাধ্য। এবার বাকিটা ডেস্টিনি তো আছে, কিন্তু ডেস্টিনি ধরে বসে থাকলে তো আমাদের হবে না। অবশ্যই আমরা এগিয়ে যাব, অবশ্যই আমরা পারবো। আর দিনের শেষে নিজেকে ভাবতে হবে, ইয়েস আই ক্যান, আমি এটা করতে পারি। আমি ছাড়া এটা কেউ করতে পারবে না। হ্যাঁ, আমি এটা করতে পারবো, আমাকে এটা করতে হবে। আমার মধ্যে এমন কিছু নেই অভাব যে আমি এটা করতে পারবো না। আর হ্যাঁ, সেই সার্কেলে মেলামেশার চেষ্টা করো যে বলবে হ্যাঁ ভাই তুই পারবি, তুমিই পারবে, অথবা আপনি পারবেন, অথবা ভাই তুই এটা অবশ্যই পারবি, সেই এবিলিটি তোর মধ্যে আছে, ইয়াস ইউ ক্যান, হ্যাঁ তুমি পারবে, এগিয়ে চলো। এই সার্কেলটা খুব দরকার। মানে সেটা বারবার, মানে আমি স্পেশালি এই বিষয়ে নাম করতে যাই সপ্তর্ষি স্যারের পাশ থেকে কেউ একটা বলা দরকার যে হ্যাঁ তুমিই পারবে। এই তুমিই পারবেটা না কতটা বড় কনফিডেন্স দেয় প্র্যাকটিক্যালি, সেটা নিজে ফিল করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আসা যাক। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করব আমরা প্রত্যেকে আমাদের সাকসেসের পিছনে এগিয়ে আসবো, অপটিমাম আউটপুট মানে ম্যাক্সিমাম আমাদের এফিসিয়েন্সিতে আমরা কাজ করতে পারবো, এবং আমরা অ্যাজ এ হিউম্যান রিসোর্স আমরা প্রত্যেকে নিজের নিজের এবিলিটি আমরা তুলে ধরতে পারবো।